প্রিয় দর্শক, বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের টাইম পলিটিক্স এই সপ্তাহের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে জেসিকা তারতিলা ইসলাম, এবং আজকে আমরা আলোচনা করব বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে। কিছুটা বিশ্ব রাজনীতি নিয়ে একটু আলোচনা করব, তারপরে দেশের রাজনীতিতে ফিরে যাব এবং সব বিষয়গুলোতে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত দুটি মুখ। একজন হচ্ছে জনাব আব্দুল লতিফ সম্রাট, উনি সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি, এবং ওনার সাথে আছেন ডক্টর মাসুদুল হাসান, উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মাসুদুল হাসান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। আজকে যদি আপনি লক্ষ্য করেন যে জাতিসংঘে ইউনাইটেড স্টেটস একটা অ্যাবস্টেইন, it kept itself abstained from the vote on the settlement of Israel. রাইট। এখন এটার পরেই ট্রাম্প আর কি এক টুইট করেছেন যে আমি যখন 20 তারিখে ক্ষমতায় যাব তখন তারপরেই জাতিসংঘে একটা বেশ বড় রদবদল হয়ে যাবে। এটা আপনি যেহেতু আমরা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আগাচ্ছি, বিশাল বড় একটা লক্ষ্য আছে আমাদের পুরো বিশ্ব নেতাদের সামনে, সব কিছুকে আপনার একত্রে করে যদি আপনি দেখেন যে তাহলে ভবিষ্যতে আমাদের এই জাতিসংঘের যে একটি যেভাবে নিরপেক্ষতা এবং যেভাবে কার্যকারিতা গ্রহণযোগ্য হয় সারা বিশ্বের কাছে, সেটার পরিস্থিতিটা কি হবে পলিটিক্যাল অ্যাসপেক্টে? পলিটিক্যাল অ্যাসপেক্টে আমি এটাই বলতে চাই যে আজকে যে ডিসিশনটা হয়েছে, যেটা নিউ ইয়র্কে, যেটা জাতিসংঘে অ্যাবাউট জেরুজালেম, রাইট? হ্যাঁ, তো এই জিনিসটা এখন আবার প্রেসিডেন্ট বারাক ওবামা এক কথা বলেছে, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প এক কথা বলেছে, যে সে টুইটারে বলেছে যে আফটার দ্য when I will go to the power and everything will be changed. So একটা কথা আমি আপনাকে বলি, গার্ড জোরে কিন্তু সব কিছু হয় না। বলা যায় ডিপ্লোম্যাটিক্যালি when Donald Trump will be the president of United States of America, আমার মনে হয় উনি ওনার যে সমস্ত কথাবার্তা বলছেন, এখন কিন্তু উনি প্রেসিডেন্টের চার্জে নেই, উনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু যখন ক্ষমতায় যাবেন, যখন একটা আমেরিকার মতো জায়গায় একটা বিশ্বের প্রেসিডেন্ট হবেন, তখন কিন্তু ওনার অ্যাডভাইজারটা নিয়ে বসবেন এবং অ্যাডভাইজারি কমিটি যেটা বলবে সেটার উপরে নির্ভর করবে ওনার তো আমার মনে হয় না এই জিনিসগুলো তেমন কোনো মানে ইম্প্যাক্ট ফিল করবে না। একই সঙ্গে জনাব আব্দুল লতিফ সম্রাট, আপনি যদি বলেন যে বিশ্ব পলিটিক্স জাতিসংঘে কোথায় দাঁড়াবে ভবিষ্যতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টাইম পলিটিক্সের এই অনুষ্ঠান যারা দেখছেন আমেরিকা এবং আমেরিকার বাইরে, সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটা আমি ওই মাসুদ ভাইয়ের সঙ্গে এগ্রি করে আর একটু ব্রডার পার্সপেক্টিভটা বলি। সেটা হলো যে আজকে অবশ্য এটা জেরুজালেম সংক্রান্ত না, এই প্রস্তাবটা পাস হয়েছে যে ইসরায়েল যে তার অধিকৃত এলাকায় যে নতুন নতুন সেটেলমেন্টগুলি করতেছে, এই সেটেলমেন্টের মাধ্যমে ওই যে টু স্টেট থিওরি, যেটা যে বিভক্ত ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্র, সেটাকে মূলত ক্রমশ অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে ইসরায়েল এই বসতিগুলোকে বাড়াচ্ছে। তো এটা নিয়ে সারা বিশ্বে অলওয়েজ ইসরায়েলের প্রতি একটা নিন্দাত্মক মনোভাব অলরেডি বিরাজমান। তারই প্রতিফলন হিসেবে এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে বিলটি পাশ হলো, নর্মালি তো আমরা সবাই জানি যে 5টা স্টেট আছে যাদের ভেটো পাওয়ার থাকে। আমেরিকা সাধারণত ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ হতে গেলে এই যাবৎকাল সবসময় ভেটো দিয়ে থাকে। এই প্রথম বারাক ওবামার সময় ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রস্তাব পাশ হলো যেখানে আমেরিকা ভেটো দেয় নাই, এবং আমেরিকা ভেটো দেয় নাই এবং অ্যাবস্টেইন করছে। এটা একটা নীরব সম্মতির মতো, কিছু না বলে সম্মতি। এইটা নিয়ে রিপাবলিকানদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি টুইটিংয়ে যেটা বলছে যে ইউনাইটেড নেশনস উইল বি ডিফারেন্ট আফটার 20th জানুয়ারি। এটা দিয়ে সে বোঝাতে চাইছে যে এইসব ব্যাপারে হয়েছে কি, আমেরিকার একটু আর্ম টুইস্টিং স্বভাব আছে। আর্ম টুইস্টিংটা কীরকম? যেমন ধরেন জাতিসংঘের যে বাজেট, এই বাজেটের 29% টাকা আমেরিকা এককভাবে নেয়।
তো অনেক সময় আছে এদের যারা জাতিসংঘের রাষ্ট্রদূত থাকে বা আমেরিকার ফরেন মিনিস্টাররা ইন প্রাইভেট তারা জাতিসংঘকে থ্রেট করে যে তোমরা যদি এইটা নিয়ে আর প্রসিড করো আমরা আমাদের ফান্ড উইথড্র করব। খুব মারাত্মক একটা সিচুয়েশন হয়। আপনারা জেনে থাকবেন যে এর আগে একবার এরকম একটা সিচুয়েশন নিয়ে অলরেডি জাতিসংঘ আমেরিকার থেকে মুভ করে জার্মানিতে চলে যাওয়ার অলমোস্ট সব ব্যবস্থা চূড়ান্ত হওয়ার পথে ছিল। এবং আরও একটা ভোটে খুব উল্লেখযোগ্য যে এর আগে একবার ইসরায়েলের বিরুদ্ধে একটা ভোটে ইয়েমেন সেই প্রস্তাবের পক্ষে ভোট দিছিল। তখনকার পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার বলছিল যে ইট উইল বি এ ভেরি কস্টলি ভোট ফর ইয়েমেন, এবং তারপরে ইয়েমেনের সাহায্য কেটে দেওয়া হয় এবং যাতে ইয়েমেন খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরের থেকে। তো আপনার মূল কোয়েশ্চেনটা যেটা সেটা হলো যে 20 তারিখের পরে যে চেঞ্জড ইউনাইটেড নেশনস হবে, সেই ইউনাইটেড নেশনসে হয়তো আমেরিকা আবার চেষ্টা করবে এই রেজুলেশনটাকে রিভাইভ করার জন্য, এবং সেখানে ভোট দেওয়ার সময় যদি বিপদ হইল যে নিরাপত্তা কাউন্সিলের কোনো জায়গায় যদি বাংলাদেশ সদস্য থাকে এবং সেই সময় এই ভোটে যদি ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিতে যায়, তখন আমেরিকার তরফ থেকে নানান প্রেশার তখন হবে, যেমন এখন নাই। তখন ওই প্রেশারটার কারণে বাংলাদেশকে খুব একটা মারাত্মক পরিস্থিতির সম্মুখীন, বাংলাদেশ যে কোনো রাষ্ট্র পরিস্থিতির সম্মুখীন হইতে হবে। কারণ একদিকে নীতির প্রশ্ন, আর একদিকে হইল অর্থনৈতিক একটা অবরোধের সম্মুখীন হওয়ার ভয়। এই দুটের কম্বিনেশন মোকাবেলা করতে হবে। আপনি এই যে স্যাংশন রেজিম নিয়ে যেটা বললেন একটু আগে, যে ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে আগে এই প্রশ্নটা নিয়ে আসছি যে আজকে ইসরায়েলের যে অবস্থা, মানবতা বিরোধী অনেক কাণ্ডকীর্তি ওখানে ঘটছে, আজকে রোহিঙ্গাদের যে অবস্থা, এই দুটো জায়গা যদি আপনারা দেখেন, সেই জিওস্পেসগুলোতে আসলে জাতিসংঘ কিংবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের আন্ডারে যেসব ইয়েগুলো থাকে, মানবতা বিরোধী যে অপরাধগুলো থাকে, চারটা বিশেষ করে, একটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, অ্যাগ্রেশন অ্যান্ড আর একটা হচ্ছে আপনার ওয়ার ক্রাইমস। এখন সব কিছুই কিন্তু ইসরায়েল এবং রোহিঙ্গাদের যেরকম ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইড খুব সুন্দরভাবে আমরা ডিফাইন করতে পারি, ইসরায়েলও তাই একই জিনিস হয়েছে প্যালেস্টাইনিয়ানদের বিরুদ্ধে। কিন্তু বড় বড় বিশ্ব নেতারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের আন্ডারে এই জিনিসগুলোকে কোনোভাবেই আইডেন্টিফাই করার চেষ্টা করেনি। এবং এটা তো আসলে একটা বেশ বড় বিশ্ব পলিটিক্স, কিন্তু এতে আসলে আমাদের সারা বিশ্বের মানবতা কোথায় যাচ্ছে বলে আপনি মনে করেন? মানে আপনি বলছেন যে ইসরায়েলও কিছু করে নাই, রোহিঙ্গাদেরও কিছু করে নাই। হ্যাঁ, মানে এদের বিরুদ্ধে আসলে তো কোনো জাতিসংঘ এখন পর্যন্ত কোনো সেরকম অ্যাকশন নেয়নি। দেখেন, ইসরায়েলে যেটা হচ্ছে, ফিলিস্তিনিদের তারা তো মুসলমান, তাই না? তাদের এগেইনস্টে হচ্ছে, এবং রোহিঙ্গারাও যেটা হচ্ছে মুসলমান। এবং যে নোবেল পুরস্কার পাইছে ওর নাম কি? সুচি, অং সান হ্যাঁ, সুচি। সুচি অলরেডি সে প্রায় কাপল অফ উইকস সে বলছে যে এখানে যে যারা যে রোহিঙ্গাদের এখানে টেরোরিস্ট কিছু আছে এবং তারাই এটা করতেছে, এবং সে বুঝাতে চাচ্ছে যে এটা কিন্তু মানে সরকার এটা করছে না বা আর্মি এটা করছে না। যদিও ফেসবুকে আর্মি কি করতেছে চুপচাপ আছে, অনেক কিছু আসছে, অনেক ফটো কিছু আসছে, কিন্তু সে কিন্তু এটাই বুঝাতে চাচ্ছে যে আপনার এখানে টেরোরিস্ট আছে এবং এখানে আমরা হাত দিচ্ছি না, এই কারণেই লেট দেম ফাইট এন্ড নাই। ইসরায়েলে দেখেন ওখানে ফিলিস্তিনিরা যেটা করতেছে, তো অনেক আগের থেকেই তো ফিলিস্তিনিরা কোনো মানবাধিকারের কোনো কিছু পাচ্ছে না, অনেক আগের থেকে, এটা লেটেস্ট না, অনেক আগের থেকেই কোনো মানবাধিকার। কিন্তু এখন কয়েকদিন আগে আপনি দেখবেন যে জার্মানি যেটা হয়ে গেল, তারপরে আপনার ইয়াতে যেটা হলো, টার্কিতে যেটা হলো, সবগুলোই কিন্তু মুসলমানরা করতেছে। এতে হয়েছে কি, নিরীহ যে মানে সিম্পল মুসলমান যারা কোনো কিছু করেনি তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত টেরোরিস্ট দেখেন সব জায়গাতেই দেখেন মুসলমানরা করতেছে, আপনি দেখেন। কিন্তু টেরোরিজম আপনি যে আজকে জার্মানি কিংবা আজকে আপনি যে টার্কির কথা বলছেন, সেটার আগে থেকে কিন্তু ফিলিস্তিনের এই বিষয় আসে, তার আগে ওটা ফ্রান্সে হলো, ফ্রান্সে হয়েছে, এবং তারপরে আমেরিকাতে হয়েছে। আপনি দেখতে পারেন যে এরা আছে, এবং তার পিছনে কিন্তু মুসলমান ছাড়া কিন্তু অন্য, যদিও আমাদের মতো বাংলাদেশের নিরীহ মুসলমান বার্মার বা অনেক দেশে ইন্ডিয়ার কোনো মুসলমানরা এর মধ্যে নাই, কিন্তু
কতিপয় কিছু লোকের জন্য, মুসলমানের জন্য আমরা পুরো মুসলমান জাতি আজকে অ্যাফেক্টেড। জনাব আব্দুল লতিফ সম্রাট, আপনি কি আমি ডক্টর মাসুদুল একটু হাসানের সাথে মাসুদ একমত? ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করে একটা কথা বলি, সেটা হলো যে আমরা সব সময় পরবর্তী ইফেক্ট গুলা নিয়ে আলাপ করতেছি। যেমন ধরেন, একদিন ঘুমেতে উঠে 1946 সালে ইসরায়েল, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডের সৈন্যরা নেমে যে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের বাড়ি ঘর সব যা যেখানে ছিল বলছে সব ফেলে মুভ, রান, বাঁচতে চাইলে চলে যাও। এই যে যে অমানবিক কাণ্ডটা হলো, তার তো কোনো বিচার হলো না। জি, যাদের ল্যান্ড ছিল তাদের এখান থেকে খেদাই দেওয়া হইলো, হাজার হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলা হয়েছে। এই কিছুদিন আগেও আপনারা জানেন গাজার উপরে মানে ক্রমাগত বম্বিং হয়েছে, নিরীহ শিশু নারী মারা গেছে। এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন ধরেন ইসরায়েল 100 লোক মেরে ফেললো, সেটা টেরোরিজম হলো না, কারণ সে একটা সরকার। কিন্তু ওইখান থেকে একটা লোক বের হয়ে কোন রকম একটা বোম বেঁধে ইসরায়েলের একটা বাসে গেল, ওইটাই টেরোরিজম হিসেবে হইল। আজকে আলেপ্পোতে আপনি দেখেন রাশিয়ার বিমান হামলায় হাজার হাজার নরনারী মারা গেছে। আমি সেদিন ফেসবুকে একটা ছবি দেখতেছিলাম, আলেপ্পো বিফোর অ্যান্ড আলেপ্পো আফটার, এবং সেখানে আপনি দেখেন কি করে ফেলছে। ক্লোরিন গ্যাস, সেইটা কোনো টেরোরিস্ট হলো না। রোহিঙ্গায় শত শত নরনারীকে মেরে পোড়ায়, গলা কেটে, শিশুদের ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছে, সেটার জন্য কোনো হলো না। ওই আমি কোনোটাই সাপোর্ট করি না। আমি এটা সাপোর্ট করি না যে ফ্রান্সে যেটা হইলো বা সেদিনকে জার্মানি, এগুলো সবই নিন্দনীয়। নিরীহ মানুষকে মারার অধিকার কারণ নাই। কিন্তু আমি বলছি যে যখনই কোনো একটা এই ধরনের ঘটনা ঘটে, সারা পৃথিবীতে এত হইচই পড়ে যায় যে মুসলমানরা মুসলমানরা মুসলমানরা, তো কই একবারও তো শুনলাম না রাশিয়ান খ্রিস্টান পুতিনরা এসে আলেপ্পোতে বোম মেরে কয়েকশো লোক মেরে ফেলছে, কয়েক হাজার লোক মেরে ফেলছে। কখনো তো শুনলাম না যে ইসরায়েলের ইহুদি টেরোরিস্টরা প্যালেস্টাইনের হাজার হাজার মুসলমানদেরকে মেরে ফেলতেছে। সেটা কিন্তু হয় না। আপনি জানেন এর আগে একটা মজার ব্যাপার, এগুলো ইতিহাস থেকে আমাদের জানার দরকার, আমরা মুসলমান হিসেবে জানার দরকার। বলকান যে এরিয়াটা আছে, ওইখানে একটা যুদ্ধ হয়েছিল 90-র দিকে, শেষের দিকে, ক্লিন্টন তখন প্রেসিডেন্ট। দেখেন কি মজার টার্মিনোলজি মিডিয়া ব্যবহার করে। তিনটে গ্রুপ ফাইট করতেছিল, তাদের নাম হয়ে গেল ক্রোয়েশিয়ান। ক্রোয়েশিয়ানের আর কোনো ধর্মীয় আইডেন্টিটি নাই। তারপরে আসলো একটা গ্রুপ, তারা হচ্ছে সার্বিয়ান, তাদেরও কোনো ধর্মীয় আইডেন্টিটি নাই। কিন্তু আর একটা গ্রুপ থাকলো যারা রাষ্ট্রের জন্য ফাইট করতেছে, বজনিয়ান, তাদের নামের পিছে জুড়িয়ে দেওয়া হইল মুসলিমস। অর্থাৎ মানে সিঙ্গলি আইডেন্টিফাই করার জন্য বজনিয়ান মুসলিম। ওই সময় তো এটাও বলেছে যে ইট ওয়াজ এ কমপ্লিট এথনিক ক্লিনজিং। এথনিক ক্লিনজিং, কিন্তু কেউ একবার মুখ ফুটে বলল না ক্রোয়েশিয়ান খ্রিস্টান, কিন্তু সেটার জন্য কেউ আবার বলল না আন্তর্জাতিক সার্বিয়ান খ্রিস্টান, আন্তর্জাতিক বলল না। আমি শেষ করি। তার জন্য সব মিলায়া একটা ক্রিমিনাল কোর্ট হওয়ার আগে হাজার হাজার ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। বজনিয়ান হত্যা, মানে নারকীয় হত্যাকাণ্ডের পরে আপনি একটা ক্রিমিনাল কোর্ট করে মাইলোসেভিচরে জেল দেওয়া হয়েছে বোধহয় 3 বছর না 3.5 বছর। আর তার যে জেনারেল ছিল, যে এইটার নেতৃত্বে ছিল, রাডোভান কার্জি বোধহয় নাম, আমার যদি মনে থাকে, তো রাডোভান কার্জিকেও এরকম ধরে নিয়ে কয়েক বছর জেল দিল। তার যেই পরিমাণ ক্রাইম, তার পাশে বিচার কতটুক হইলো। আপনি আজকে যে বলছেন এইখান থেকে আলেপ্পোর তো বিচার হবে না, আপনার এই যে ফিলিস্তিনের তো বিচার হইল না। ডক্টর মাসুদুল হাসান, আপনি কি বিচার হয় শুধু ওই যে যারা বিচ্ছিন্নভাবে এসে কয়েকটা লোকরে মারে, তাদের আবার ধরে টরে মেরে ফেলে। কিন্তু আমি বলছি এটাও খারাপ, কিন্তু অন্য যেগুলো বড়, আমার ওই যে ভাই যেটা বললো যে দেখেন ওই জায়গা হয়েছে এটা মুসলমান, ওই জায়গা হয়েছে এটা মুসলমান, ঠিক আছে, কিন্তু এই যে অন্যরা যখন মারে, আজ পর্যন্ত তো কোনো পত্রিকায় দেখলাম না ইসরায়েলি জুইশ পিপল ইজ ডুইং দিস, আজ পর্যন্ত দেখলাম না রাশিয়ান খ্রিস্টিয়ানস আর কিলিং। এবং এটা কিন্তু অল্টারনেটিভ মিডিয়াও কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছে না। আপনি এখন আমি একটা কথা বলবো, এটা কারণটা কি? এখানে যে সম্রাট ভাই বলল এগুলো সবই ঠিক আছে, যে তারপরেও দেখেন
ইরান ইরাকের যুদ্ধের ব্যাপারটা আমি নিয়ে আসি। হুম, ইরান ইরাকের যুদ্ধ, ইরাক এই সাদ্দাম হোসেন হুম, পুরা ইউরোপ এবং আমেরিকার কথা শুনে ইরানের উপর আক্রমণ করলো, এবং তখন যে আবাদান এবং আহওয়াজে গোটা 15 থেকে 20,000 লোক যে কেমিক্যাল বোম দিয়ে মেরে ফেললো, তখন তো কেউ কিছু বলে নাই, কে বলেনি? কেউ কিছু বলে নাই, নাথিং। মুসলমানরা ফাটাফাটি করতেছে। আপনি এখানে আবার ভুল করতেছেন। No. সেটা হলো ওই সময় ব্র্যান্ডিং করা হয়েছে, দিস ইজ এ ফাইট বিটুইন সুন্নি মুসলিমস। না 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 না, Muslims. আওয়াজে অল সুন্নি, আওয়াজে সুন্নি, আবাদানে শিয়া। ওই তো শিয়া সুন্নি আপনার তারা। ইরাক এন্ড ইরান বাই স্টেট, তাদের আইডেন্টিটি হচ্ছে ইরান শিয়া, ইরাক হচ্ছে সুন্নি। এবং এটা আমি একটা কথা প্রথমে বলছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সেটা হলো যে আমি কোনো টেরোরিজম বাই হোম অর বাই দেম কোনো কিলিং সাপোর্ট করছি না, কিন্তু আমি বলছি যে যখন এরা কোনো কিছু করে তখন এদের ইউনিক আইডেন্টিফিকেশন কেন শুধু আচ্ছা, মুসলিম হয় আপনি এটা share- আর অন্য জায়গায় যখন আপনি নিজেই বলেন এই যে ইসরায়েলিরা যে এত লোকরে গাজার মধ্যে বোম করে মেরে ফেললো, নিশ্চয়ই মুসলমানরা আমাদের ইয়াদের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে আছে। কারণ দেখেন, এই যে প্যালেস্টাইনের যে ইয়াসির আরাফাত ছিল, ইয়াসির আরাফাত কাদের পারপাস সার্ভ করতো, কাদের পারপাস সার্ভ করতো? এই জন্য দেখেন ইসরায়েলে আজকে যে ফিলিস্তিনিদের যে ফাটাফাটি হইলো, পারপাস সবাই কিন্তু পারপাস সার্ভ। কেউ যদি মুসলমান ইউনিট থাকতো তাহলে কিছুই হইতো আপনার না। সঙ্গে এখানে কথাটা অন্য জায়গায়, আপনি এটা বুঝতে হবে। আমি বলছি যে যা কিছু ঘটে তাতে তা বটে কিছু না, মুসলমান আইডেন্টিফিকেশনটাই খালি বলতে হয় কেন? অন্যরা যারা করে তাদেরও তো একটা ধর্মীয় আইডেন্টিফিকেশন অবশ্যই আছে। বলে না তো কোনোদিন। হিটলার যে এত লক্ষ লক্ষ লোক ইহুদিরে মারলো, কোনোদিন বলছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী হিটলার এটা করছে? নেভার দে ডিড। জার্মানির যত সোলজার ছিল এই টেরোরাইজ করছে, তারা প্রত্যেকে একটা ধর্ম ছিল না তাদের? কেন পৃথিবী কোনোদিন বললো না যে দিস পিপল, দিস কিলার্স, এই হলোকাস্ট যারা করছে দে ওয়্যার দি খ্রিস্টিয়ান বর্ন জার্মান? জনাব আব্দুল লতিফ সম্রাট, একটু যদি আপনার কাছে প্রথমে এই প্রশ্নটা করি যে আজকে আপনি রাশিয়ার এবং আমেরিকার যদি দ্বিপাক্ষিক সম্পর্কটা দেখেন, মানে আমি বলতে চাচ্ছি পোস্ট ওবামা, যখন ট্রাম্প, আজকে এই চিঠি আসলো একটি পুতিনের কাছ থেকে যে তারা বাইল্যাটারাল স্ট্র্যাটেজি কিভাবে সুন্দরভাবে চালু করতে পারে ট্রাম্প এবং পুতিন। এটা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের মিডিয়াতে। এবং আমরা যদি তাহলে পিছনে ফিরে যাই যে কোল্ড ওয়ারের সময়, দ্যাট ওয়াজ মডার্ন পিরিয়ড, এখন আমরা একটা পোস্ট মডার্ন পিরিয়ডের মধ্যে আমরা র্যাডিকালাইজ ইসলামের কথা বলছি, কিন্তু যখন আমরা মডার্ন পিরিয়ডে ছিলাম কোল্ড ওয়ারের সময়, তখন কিন্তু আফগানে যে যুদ্ধটা হয়েছিল, ওসামা বিন লাদেনকে পাঠানো হয়েছিল আফগানে টু ফাইট দ্য এগেনস্ট রাশিয়া, ওটা একটা প্রক্সি ওয়ার ছিল। এবং লাদেনের ওখান থেকে সৃষ্টি হলো যে আল কায়দা এবং তালেবান, সে আল কায়দার একটা পার্ট এসে চলে গেল আপনার ইরাক আর সিরিয়ার মধ্যে, জারকাউই বলেন কিংবা জাওয়াহিরি বলেন, বাগদাদ, এরপরে বাগদাদি আইএস তৈরি করেছে ওই লিনিয়েজ থেকে। তো এখন যেটা আমাদের সবার মধ্যে চোখে পড়ছে হচ্ছে যে আইএস, যেটার ব্যাকগ্রাউন্ডে ছিল আল কায়দা অথবা তালেবান, তার ব্যাকগ্রাউন্ডে ছিল ওসামা বিন লাদেন এবং আফগান ওয়ার, যেটার পিছনে ছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এবং আজকে আবার সেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের ফরেন পলিসি স্ট্র্যাটেজি চেঞ্জ করে অন্য কিছু চিন্তা করার কথা মানে ভাবছে। আবার ডক্টর মাসুদুর হাসান একটু কথা বলছিলেন যে তাদের মুসলমানদের সাথে ইসরায়েলিদের একটা সম্পৃক্ততা আছে, এটাও ঠিক। আমি 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 আমার মনে হয় আপনারা জেনে আছেন যে আল নুসরা ফ্রন্ট, ওরা কিন্তু সব সময় ইসরায়েলিদের বর্ডারে ঢুকে ওদের সাথে কিন্তু সব যুদ্ধ বিধ্বস্ত হয়ে ওদের হাসপাতালে সব ধরনের চিকিৎসা নিয়ে ওরা আবার ফিরে আসে প্যালেস্টাইনে। এটা একদম ওপেন সিক্রেট, এভরিবডি নোজ অ্যাবাউট ইট। এই পুরা বিশ্বের এই পলিটিক্সটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন যে আজকে র্যাডিকালাইজ ইসলাম বিকজ অফ হু অ্যান্ড হোয়াট অ্যান্ড ওয়াই? না, সেটা হচ্ছে যে আমরা কিভাবে ব্যাখ্যা করলাম সেটা তো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আসল ঘটনাটা কি দেখেন। আজকের যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে তুমি মনে করো আইসিস কে ক্রিয়েট করছে? ওবামা বলছে যে ইউ গাইজ নো ইট, দুইবার বলছে ইউ গাইজ নো ইট। তখন সাংবাদিকরা আবার প্রশ্ন করছে যে ক্যান ইউ টেল আস? সে বলছে যে আইসিস ওয়াজ ক্রিয়েটেড বাই ইসরায়েল অ্যান্ড আমেরিকা। It was the word of mouth from Donald Trump, the current president-elect. This is one thing. Second,
রাশিয়া যে চিঠিটা লিখছে বা রাশিয়াকে নিয়ে যে কথাটা হচ্ছে পুতিনের সঙ্গে, এটা অনেক ব্যাপার আছে, যেমন আমরা যেগুলো দেখছি ফ্রম মেনি নিউজ অ্যানালিসিস অ্যান্ড মিডিয়া, এই ইলেকশনের আগে তার যে এই যে বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেনারেল ফ্লিন, সে কয়েকবার রাশিয়া ঘুরে আসছে। তারপরে এখন যে ফরেন মিনিস্টার ফ্রেটলার, আমি যদি নামটা ঠিক মনে থেকে থাকে, ওই যে এক্সনের, হ্যাঁ ফ্রেটলার, সে তার এক্সন মোবিল এই কোম্পানি নিয়ে রাশিয়ায়, পুতিন তাকে হাইয়েস্ট সিভিলিয়ান অনার দিছে। অতএব রাশিয়ার সঙ্গে ইনকামিং অ্যাডমিনিস্ট্রেশন, সেটা একটা সম্পর্ক ভালো হওয়ার ক্ষেত্রে একটা গ্রাউন্ড ওয়ার্ক আছে। কিন্তু মনে রাখতে হবে যে আমেরিকা অথবা রাশিয়া, তারা কেউই কোনো অবস্থাতে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সারেন্ডার করবে না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু একটা কথা অলওয়েজ বলছে যে আমেরিকা উইল নেভার বি এ সেকেন্ড পাওয়ার টু নোবডি ইন দি ওয়ার্ল্ড। অ্যান্ড দেন সে আর একটা স্টেটমেন্ট করছে, ইফ এনিবডি ওয়ান্টস টু ডু দি রেস, লেট দেয়ার বি এ নিউক্লিয়ার রেস, আর্মস রেস। অর্থাৎ সে জায়গায় কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না। নিউক্লিয়ার রেসে গেলে কি আমরা কি ভুলে যাচ্ছি আমরা হিরোশিমা আমরা নাগাসাকির কথা? আমরা ভুলে যাওয়ার তো কিছু নেই। শুনেন, মানে বিশ্ব একটা একটা অ্যানালিস্ট নেতৃত্ব। একটা জিনিস বলছে, সেটা হলো পৃথিবীতে আমরা যে কান্ট্রিতে থাকি, এই দেশের নাগরিক আমরা, এটা আমাদের জন্য লজ্জাজনক কিন্তু সত্যি, যে পৃথিবীর ইতিহাসে নিউক্লিয়ার বম একমাত্র দেশ যে মানুষের উপরে নিক্ষেপ করছে সেটা হচ্ছে আমেরিকা। আর কোন দেশ পৃথিবীতে এখন পর্যন্ত কিন্তু নিউক্লিয়ার প্রলিফারেশন এটা কোনো দেশের জন্য ভালো না। কিন্তু ওই যে ডেটারেন্ট হিসেবে সবাই যেমন আপনার হাতে একটা বন্দুক থাকলে আই উড অলওয়েজ ওয়ান্ট টু হ্যাভ এ গান অফ মাইন, সেই যুক্তিতে এর মধ্যে আবার রাশিয়ার আর্সেনাল সবসময়, মানে নিউক্লিয়ার আর্সেনাল সবার চাইতে বেশি ছিল, সেইটা আমেরিকা একসময় সারপাস করছিল। কিন্তু তলে তলে কে কত দূর গেছে এইটা তো একমাত্র তাদের ভেরি সিক্রেট ইন্টেলিজেন্ট এজেন্সি ছাড়া আমরা বলতে পারি না। মাসুদুল হাসান, আপনার কাছে আসি, যে যেখানে কোল্ড ওয়ার আমরা দেখেছি, সেখানে আজকে আবার আমরা এই যে রাশিয়া এবং আমেরিকার যে দ্বিপাক্ষিক স্ট্র্যাটেজির কথা পুতিন চিঠিতে লিখেছে, আমরা আসলে কোথায় যাচ্ছি? এর মাঝখানে এতগুলো কাহিনী হয়ে গেল, র্যাডিকালাইজ ইসলাম তৈরি হয়ে গেল, আফগান যুদ্ধ, পাকিস্তান, সবকিছু ডিভাস্টেটেড, সিরিয়া। আপনার যদি আপনার একটু ইন্টেলেকচুয়াল ব্রেন হয়, এদিকে বলা হচ্ছে যে রাশিয়া আর রাশিয়া প্রথম থেকে যদি দেখে আসেন যে রাশিয়া হ্যাক করছে ইমেল ডিউরিং দ্য টাইম অফ ইলেকশন। তারপরে আপনি দেখেন এরা বলে দেখলো যে করলো না। তারপরে আপনি দেখেন ওবামা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একে একে কয়েকজনকে, দ্য কাপল অফ পিপলস, 7 থেকে 8 জনকে বললো যে সেক্রেটারি অফ স্টেট হবে। এবং সবাই বলল, প্রথমে বললো জুলিয়ানি হবে, যে ইলেকশনের সময় জুলিয়ানি যেহেতু সাপোর্ট করছে। তারপর যখন রমনিকে নিয়ে আসলো তখন জুলিয়ানি মুখ কালো করলো। এরকম করে কয়েকজন জেনারেলকে নিয়ে আসলো, 7-8 জনকে। সাডেন একদিনকে ডিক্লেয়ার হলো, সাডেন কিন্তু, যে মোবিল এক্সনের যে চিফ, তাকে ইয়া করছে, যার কোনো পলিটিক্যাল বেস নাই, কোনো কিছু নাই। কিসে তার খবর বাইরে, সে অনেকদিন আগে মস্কোতে সে তার কোম্পানিতে সে বেস্ট পুরস্কার পাইছে। সুতরাং যত কথাই বলেন না কেন, আমেরিকা এবং রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প এবং পুটিনের সাথে যদি ডিপ্লোমেসি ব্রেনে চিন্তা করেন, উপর দিয়ে যে কথা, তাদের ভিতরে যে প্যাকটা আছে এটা কেউই জানে না। তারা দুজনই জানে হোয়াট দে উইল ডু। এবং ওই এক্সনের ওই ইয়া হবে, কি বলে আপনার ওই সেক্রেটারি অফ স্টেট হবে। এদিকে রিপাবলিকের রমনি টমনি এরা একটু মনক্ষুণ্ণ করেছে এবং তারা ওয়াচ করছে যে হোয়াট ইজ গোয়িং। দেখুন যতগুলো তার ক্যাম্পেইনের ইয়া হয়েছে, মানে মন্ত্রী পরিষদে আসছে, সেগুলো কিন্তু অচেনা মুখ এবং ট্রাম্পের নিজস্ব লোকজনেরা। ওকে, একটা দেশ চালাতে হলে কিন্তু অ্যাডভাইজার কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিতে হয়। আমেরিকা হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখন কোনো প্রেসিডেন্ট কিন্তু আরেকজন প্রেসিডেন্ট থাকতে কোনো কমেন্ট করতে পারে না, এটা এখানকার রুল। সারা সে কমেন্ট করে দেয় সব কিছু। হঠাৎ করে পুটিনের চিঠি, ওপেন চিঠি দেখাই দিল ইয়ে, যে পুটিন খুব খুশি, মানে দুজনের মধ্যে মত বিনিময় হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, আমেরিকা রাশিয়ার যে প্রেসিডেন্সিয়াল তাদের পার্সোনাল সম্পর্ক খুব ভালো থাকবে, এটা কোনো সন্দেহ নাই এতে। দ্বিতীয় হচ্ছে
আমেরিকা রাশিয়া যদি এক হয় কি হয়, এই যে বলেন আইএস এগুলো অনেকগুলো ছোটোখাটো যে মুসলমান দেশগুলোর উপরে, এই যে বার্মাতে কি রাশিয়াতে কি বলে টার্কিতে যেগুলো যে জিনিসগুলো হচ্ছে, জার্মানি, এগুলো সবগুলো কিন্তু হয় দেখবেন যে একটা পৃথিবীতে একটা শান্তি আসে যাবে, আর না হলে হোল ওয়ার্ল্ড উইল বি ম্যাস আপ। মানে যখন এই যে যুদ্ধের কথা বলেছে, যে আর্মস কম্পিটিশনে সে যাবে, যে কথাটা আপনি এখনই বললেন, যেটা উনিও বলেছে, তো ইট উইল বি ম্যাস আপ। হয় আমরা খুব শান্তির দিকে যাব, নাহলে ম্যাস আপের দিকে যাবো। সুতরাং হোপ ফর দ্য ওয়ার্স্ট, কোনো প্রে ফর দ্য মাঝামাঝি বেস্ট। কিছু নাই। হোপ ফর দ্য ওয়ার্স্ট, প্রে ফর দ্য বেস্ট, তাছাড়া কোনো লাভ নেই। তো আমরা এতক্ষণ একটু বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট দেখলাম, একটু যদি আমাদের নিজের দেশে ফেরত যাই, বাংলাদেশে, যেটা হচ্ছে যে গতকালকে আশকোরায় 16 ঘন্টার একটা শ্বাসরুদ্ধকর একটি অপারেশন রিপেল চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আত্মঘাতী হচ্ছে নারীদের আত্মঘাতীর বিষয় আশয় আমরা বেশ আগে থেকেই জেনে আসছি। এটা শুরু হয়েছিল রাজীব গান্ধীকে মারার পর থেকে তামিলনাড়ুর ওখানে, সাউথ ইন্ডিয়াতে। কিন্তু এইসব নারীর সাথে আমাদের দেশে আমরা যেটা দেখছি যে কতগুলো শিশু মারা গেল 16 ঘন্টার মধ্যে, 2-3টা শিশু মারা গেল। এবং এই যে একটা পরিস্থিতিতে তৈরি হচ্ছে আমাদের দেশ, যে একে তো নারীরা আত্মঘাতী বোমাধারী হয়ে যাচ্ছে, সাথে সাথে তারা বাচ্চাকে নিয়েও আছে। এই ট্রেন্ডটা আমাদের দেশকে আসলে কোন দিকে আগিয়ে নেবে বলে আপনি মনে করছেন? এটা শুনেন, প্রথমত কথা হলো যে এবং এটার কোনো সম্পৃক্ততা আপনার বিশ্ব জঙ্গিবাদীর সাথে আছে বলে মনে করেন কিনা? না, এটা মানে এখানে একটা কথা বলে যে একটা হলো লোন উলফ, অর্থাৎ কিনা অনেকে আছে যাদের সঙ্গে আইসিস বা কোনো এই ধরনের জঙ্গি, ইন্টারন্যাশনাল জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা হোম গ্রোন টেরোরিস্ট বলে এদেরকে। এরা নিজেদের থেকেই কোরআন হাদিসের খুব রং ইন্টারপ্রিটেশন করে তারা এই যে বোম মারা, নিজেদের আত্মহত্যা করা, এটা আমাদের ধর্মে নাই। এবং আমাদের ধর্মে কিন্তু পরিষ্কারভাবে, আমি সেদিনকেও পড়তেছিলাম কোরআন শরীফের সূরা মায়েদার মধ্যে একটা পরিষ্কার আয়াত আছে আল্লাহর তরফ থেকে, সেটা হইল যে যারা দুনিয়ায় মান কাতালা নাফসান বেগাইরে নাফসেন, যে মানুষকে বিনা কারণে এবং কোন রকম সে খুন করে নাই কিন্তু তাকে হত্যা করলো, আও ফাসাদান ফিল আরদে, অর্থাৎ তারা জমিনে কোনো গন্ডগোলের সৃষ্টি করতেছে না, এই ধরনের লোকরে যারা মারলো, একজন লোকরে মারলো, একজন, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলল। আর যদি কোনো মানুষ একটা মানুষকে বাঁচায়, তাইলে সে সওয়াব পাচ্ছে সারা পৃথিবীর মানুষের। মানে অর্থাৎ আমার এখানে বলার উদ্দেশ্যটা হলো, যারাই করতেছে তারা একটা রং ফিলোসফি নিয়ে মিসগাইডেড হয়ে এই কাজগুলো করতেছে। এটা কখনোই রিকমেন্ডেড না। তার নিজের সন্তানকে এইভাবে আত্মহত্যা করে। আপনি go back to our prophet's life, sallallahu alaihi wasallam. Have you seen any time any sahaba or prophet sallallahu alaihi wasallam has advised, encouraged anybody to kill any innocent people? এটা কোন শিশু হত্যা, তো তারা তো ইনডাইরেক্টলি তারাই শিশু হত্যা করলো, এটা আরো বড় রকমের সিনফুল অ্যাক্ট, এটা খারাপ। এবং যারা করতেছে আমি জানি না, মানুষ অনেক বুদ্ধি দেয়, আমাদের দেশে তো এখন খালি বুদ্ধিজীবী কিচকিচ করে। কিন্তু আমার মতে যদি কোনো রকমে আমাদের বাহিনীগুলা এই ধরনের কোনো ক্যাপাবিলিটি অর্জন করতে পারতো, কারণ আমরা সব সময় দেখতেছি জঙ্গি ধরতে যেয়ে জঙ্গি সব মরে যেতেছে, জঙ্গি ধরতে যায় জঙ্গি সব মরে যেতেছে। এর ফলে হচ্ছে কি যে তাদের কাছ থেকে ফার্দার ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হচ্ছে না। যদি এদেরকে কোনো রকম ক্যাপাবিলিটি থাকতো যে কোনোভাবে তাদের ক্যাপচার করতে পারতো, এবং ক্যাপচার করে তাদেরকে যদি পুনর্বাসন করে দেখাইতে পারতো পৃথিবীকে, বা এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমি বলতে চাই খুব জোরালোভাবে, এরকম যদি তাদের নিয়ে লাইফে তাদেরকে রিহ্যাবিলিটেট করা হইতো, পুনর্বাসিত করা হইতো, তাইলে অন্য যারা জঙ্গির মধ্যে আছে তারা হয়তো এদের থেকে মনে করতো যে না, ধরা পড়লেই যে মেরে ফেলবে এটা ঠিক না, ধরা পড়লে একটা চান্স পাচ্ছে, সেকেন্ড চান্স, বাইচে ভালোভাবে নিজের লাইফটাকে পুনর্বাসিত করতে পারে। এবং যেটা অলরেডি আমি বা দেশেও সরকার চেষ্টা করছে, সেটা হলো সমস্ত মসজিদ, মাদ্রাসায়, জুমার খুতবায় সবসময় এই জিনিসগুলো বলতে হবে যে যারা এই কাজগুলো করছে দে আর ডুইং রং। আর সেকেন্ড হইলো, আমরা এই দেশে থাকার পরিপ্রেক্ষিতে কথাটা আবার বলতে হয়,
এই সেদিনও যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সমস্ত অঞ্চলে জঙ্গি কার্যক্রম চালানো হয় সেই সব অঞ্চল থেকে লোক এইখানে আসার সময় এক্সট্রিম ভেটিং করা হবে। তা আমাদের দেশে যদি কয়দিন পর পর এরকম জঙ্গি পাওয়া যায়, তাদের তো এখানে একটা এমবাসি আছে, তারা তো নিশ্চয়ই প্রতিদিনের ঘটনাটা এখানে রিপোর্ট করতেছে। এইটা আমাদের দেশ থেকে মানুষগুলা আসার পক্ষে একটা বিরাট সমস্যা হইতে পারে বলে আমার ধারণা। আমি ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। এনরোল্ড এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ ট্যাক্স প্র্যাকটিশনার। স্যান্ডস অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক আপনাদের জন্য ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স এবং ট্রাভেল সংক্রান্ত বিষয়ে সহায়তা করে থাকে। আমি এনরোল এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল আপনাদের যে কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যায় ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের যে কোনো লেভেলে আপনাদের রিপ্রেজেন্ট করে থাকি। আজই যোগাযোগ করুন স্যান্ডস অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক, 2664 পিটকিন অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক 11208। টেলিফোন 718-676-0597। Hello, I'm Dr. Benjamin Mason, and I would like to welcome the Bengali community and other communities to Greater New York Ophthalmology and Mason Eye Care Center for Complete Eye Care. We're specialized in simple general eye exam, advanced eye exam, glasses prescription, and advanced glaucoma and diabetic eye checkup. Greater New York Ophthalmology Care, 10512 101 Avenue, Ozone Park, New York, 11416. Telephone 718-847-3600. প্রিয় দর্শক, আবারও স্বাগত টাইম পলিটিক্সে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর মাসুদুল হাসান, আপনার কাছে আসি। এতক্ষণ জনাব আব্দুল লতিফ সম্রাট উনি যে ব্যাখ্যাটা দিলেন যে আমাদের দেশের এই যে নারীরা আত্মঘাতী বোমাধারী হয়ে উঠছে, সাথে কতগুলো শিশু মারা গেল আমরা যেটা দেখলাম আশকোনায়, এটি একটি কালচারে মনে হচ্ছে যেন পরিণত হচ্ছে আমাদের দেশে। এই বিষয়ে আপনার কাছে শুনতে চাচ্ছি, সাথে এটাও শুনতে চাচ্ছি যে এই যে একটা কনসেপ্ট বললো যে ডিরাডিকালাইজেশনের যে পুনর্নির্বাসন করা, অথবা যেভাবে আপনি এটাকে দেখেন, সেটা একটি কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজমের আওতায় পড়ে, যেটা এখন জাতিসংঘ, আমরা জাতিসংঘের কথা দিয়ে শুরু করেছিলাম আমাদের আলোচনা, জাতিসংঘ চেষ্টা করছে। কিভাবে করবে কিংবা বাংলাদেশের সরকার এটাকে কিভাবে দেখবে সে আলোচনায় যাব। আপনি যদি একটু বলেন যে আমাদের আসলে দেশে কি হচ্ছে যে যার কারণে নারীরা এরকম আত্মঘাতী হয়ে উঠছে, সাথে শিশুদেরকে নিয়ে নিচ্ছে। এখন এমন কি ফ্রাস্ট্রেশন কিংবা এমন কি ক্রাইসিস সমাজের মধ্যে শোনেন আছে? আপনাকে বলছি যে এরা মারা যাওয়ার আগে কি বলেছে মহিলাটা জানেন তো? সে জান্নাতুল ফেরদৌসে যাচ্ছে। কেন বলেছে কথাটা? দে আর ব্রেন ওয়াশড, ইনডক্ট্রিনেটেড, এমন ব্রেন ওয়াশড। কারণ হয়তো ওই যে যারা ওই যে গুলশানে যারা ছিল তাদের কিছু রিলেশন এখানে আছে, ওয়াইফ আছে, তারা যখন দেখেছে তার হাজব্যান্ড মারা গেছে, কেউই নেই, বাচ্চা নিয়ে আমরাও মরে যাবো, আমরাও কিছু টেরোরিজমে নেমে যাই। এটা হচ্ছে আল কায়দা বা বাইরের কোনো কিছু না, এটা আমাদের দেশের ভিতরে যারা নাকি, যাদের আত্মীয় স্বজন ম্যাক্সিমাম, আমি যারা বলবো মানে জামাত যেটা পার্টিটা, সেটার ম্যাক্সিমাম আছে, অথবা আপনি যুদ্ধ অপরাধীদের লোকজন আছে, অথবা টু সিস্টেমে ক্যাওস ইন দ্য কান্ট্রি। এটা কোনো পলিটিক্যাল পার্টি এটাতে জড়িত আছে কি না, বা কে জড়িত আছে, যেটা উনি বললেন আমাদের সম্রাট ভাই,
যে জ্যান্ত যদি কাউকে ধরা যেত তাহলে বোঝা যেত ইন্টারোগেশন করে যে হু ইজ ডুইং দিস অ্যান্ড হোয়াট ডক্টর ফর হি ইজ মাসুদুল ডুইং হাসান, দ্যাট। আমরা জ্যান্ত কেন ধরছি না, এটা আপনি আপনি আজকে আমরা কি- দেখেন, আর জ্যান্ত কারণ শোনেন, এটার জন্য ট্রেন লাগবে। আমেরিকাতেও দেখেন, রাশিয়াতে দেখেন, জার্মানিতে দেখেন, টার্কিতে দেখেন, মেরে ফেলতেছে, জ্যান্ত ধরতে পারতেছে না, কিন্তু মারা গেল। যে আজকে বলছি ইস্ট জার্মানিতে কি বলে ওই আপনার বার্লিনে যেটা হয়েছে, জি। ফটো দেখালো কি তাকে ম্যান হ্যান্ড করতেছে, আবার পুলিশ চিফ এসে বলছে এ হয়তো মারা গেছে। ইট ইজ নট সো ইজি। আর যে মনে করেন জ্যান্ত ধরা পড়বে, এটাকে খুব ট্যাক্টফুলি ধরতে হবে। জ্যান্ত ধরা পড়বে, সে ভালো করেই জানে যে আমাকে যখন টর্চার করবে আমাকে সব কথা বলতে বাধ্য হবে, সুতরাং তার সূত্র ধরে মনে করেন বিরাট একটা জিনিস গ্যাং ধরা পড়ে যাবে। এবং এটা উচিত, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে যেভাবেই হোক ওনারা যাতে এটা ধরলে পরে এটা বোঝা যাবে। আর যদি না ধরতে পারে অন্তত একজন, যেখানে 10 জন থাকবে একজন যদি ধরা যায়, তাহলে কিন্তু এটা সব কিছু নির্ভর হয়ে যায়। আর মেরে ফেললে কি হলো, মেরে ফেললে সব মারা গেল, কিন্তু আবার দেখা গেল আরেকটা বাড়ির মধ্যে ঢুকে আসে, ওখানে শুরু হয়েছে। এই জিনিসটাকে আমাদেরকে একদম ফিনিশ করতে হবে। আমাদের দেশ কিন্তু জঙ্গির দেশ নয়। এই যে বলছে জঙ্গিবাদ, এই কথাগুলো ওখানে অ্যাম্বাসি আছে, ওখান থেকে হচ্ছে, মনিটর হচ্ছে, এবং ওরা বলবে যে এই দেশ কিন্তু জঙ্গিবাদ, এদেরকে একটা ভিসা দিবে না। তাদের ক্ষতিকার হচ্ছে আমাদের সাধারণ মানুষ। 17 কোটি লোকের ক্ষতি হচ্ছে। আমাদের 17 কোটি লোকের উচিত একসঙ্গে হয়ে দেখিয়ে দেওয়া যে হু আর ডুইং দিস, হোয়াট ইজ দ্যাট, এবং জাতি, ধর্ম, দল নির্বিশেষে তাদের উচিত দেশকে জঙ্গিরবাদ থেকে সেভ করার জন্য। তোমরা পলিটিক্স করো, যে যা পার্টি করো, তো বিএনপি করো, আওয়ামী লীগ করো, যা করো, কোনো অবশ্যই নাই, কিন্তু কথা হচ্ছে এই জঙ্গিবাদ যারা করবে, জঙ্গিবাদের আশ্রয় বাংলাদেশে করা হবে। এবং আমাদের সরকার জিরো টলারেন্স। আপনারা যেখানেই পারেন, আমি জনগণকে করব, তোমরা বাবা ধরিয়ে দাও, নাহলে পরে তোমাদের উপর ইফ আই স্পিডস আপ ইট কামস অন আস। সুতরাং আমরা সবাই কিন্তু আমরা ওই তালেবানের দেশের সাথে ডক্টর পরিচয় মাসুদুল নেই। হাসান, আপনি একটা কথা বললেন যে এরা হচ্ছে জনাব আব্দুল লতিফ শর্মাটা বলছেন যে হোম গ্রোন কিংবা লোন উজ যারা আছে তারাই হচ্ছে মূলত আমাদের দেশের রাইট জঙ্গিদের ক্যারেক্টারিস্টিক্স। রাইট, সেটার সাথে আপনি বললেন যে জামাত হয়তো সংশ্লিষ্ট, শিবির হয়তো আছে সংশ্লিষ্ট। তাহলে এরা আসলে ট্রেনিংটা মূলত কোথায় পায় এবং কোন জায়গাটায় এরা এই ট্রেনিং গুলো পাচ্ছে, যেটা আমাদের সরকারের পক্ষে ধরা সম্ভব হচ্ছে? হ্যাঁ, এখন বলছি, ট্রেনিং নেওয়া যে কোনো ভাষায়, একটা গ্রেনেড কীভাবে ছুটতে, আমরা মুক্তিযুদ্ধ করছি, উনিও মুক্তিযুদ্ধ ছিলেন, ট্রেনিং নেওয়া কোনো কঠিন ব্যাপার নয়। একটা গ্রেনেড কীভাবে ছুটতে হয়, একটা বন্দুক কীভাবে ছাড়তে হয়, একটা পিস্তল কীভাবে ছাড়তে, 3-4 ঘন্টা 3-4 দিনের ট্রেনিং এটা করা যায়। আপনি যদি মনে করেন যে ডু অর ডাই, আপনি মরবেন, তাহলে বলো তুই যা, আমি যাই সামনে যা মারবো, আমি মরে যাবো। ডু অর ডাই, এটা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। তো এই যে জঙ্গি যারা হচ্ছে, এরা কিন্তু সুইসাইডাল স্কোয়াড। একটাও আমি বাংলাদেশে যেটা দেখলাম, এই যে ওটাই বলেন, এরা কিন্তু সারেন্ডার করে দিতে পারতো আগে পুলিশের কাছে, না, তারা আসছেই সুইসাইডাল স্কোয়াড করতে, তারা মরার জন্য। এবং গুলশানেরটা তো একদম পরিকল্পিত ছিল যে ওখানে জাপানিজ এবং ইটালিয়ান অ্যান্ড জাপানিজ, যে মারলে পরে যাতে পোশাকটা ক্ষতি হয়ে যায়, আর জাপানি যারা আসছে ওই যে ব্রিজ বানাতে যাতে বন্ধ হয়ে যায়। এটা বিদেশের হাত আছে, পরিষ্কার, এখানে এটা নাই। এবং এখন যেটা হচ্ছে, এই যে জিনিসটা হলো, এটা কিন্তু কমপ্লিটলি আবার ভিতরের লোকেরা করছে প্রতিশোধ নেওয়ার জন্য, অথবা নিজের হাজবেন্ড মারা গেছে, আমার কিছু নাই, ডু অর ডাই, কিছু করে একটু শো আপ করে। না, আরো একটা জিনিস আমি অ্যাড করি সেখানে, সেটা হচ্ছে যে এখনকার যে ব্যাপার, এমনি তো এর আগে কয়েকবারই পার্বত্য চট্টগ্রামের গভীর বনাঞ্চলে অথবা নোয়াখালী বা ওইসব অঞ্চলের চরাঞ্চলে এইসব জায়গায় কয়েকটা ট্রেনিং ক্যাম্প দেখা গেছে, যেখানে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এগুলা। আর ওই যে বোম টোম বানানোর ব্যাপারে আপনি এখনই সার্চ করতে পারেন ইন্টারনেটে, হাউ টু মেক এ গ্রেনেড, ওখানেই পাওয়া যায়। ওটা না, মানে আসল সমস্যা হইতেছে মানুষকে এইটার থেকে ওই যে বলেন ডি-ইনডক্ট্রিনেটেড করতে হবে। অর্থাৎ কিনা আপনি মানুষকে যেভাবেই হোক একটা জিনিস বুঝাইতে হবে যে আপনার দলীয়ভাবে আপনার মানে কোনো সরকারের অপছন্দ আছে, কোনো দলকে অপছন্দ আছে, আপনি তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন, আপনি তীব্র প্রতিবাদ করেন, কিন্তু সন্ত্রাস কোনো কার্যকরী পন্থা না। সন্ত্রাস করে আপনি নিজে মরে, নিজে আত্মহত্যা করে, যেমন ধরেন এইখানেই এই যে একটা বাড়ি, এরা সব মিলেই কি করলো,
নিজেরা কয়েকজন মারা গেল। এতে মানে ওভারঅল কিন্তু বাংলাদেশের সে এমন না যে 10টা আর্মি মেরে মারা গেছে, 10টা পুলিশ মেরে মারা গেছে, এরকম না। মানে নিজেরা ঘরের মধ্যে ঘুপচি মেরেছিল, গ্রেনেড বানাইছে, পুলিশ ঘেরাও দিয়েছে, সবগুলো মারা গেল। জি, জনাব আব্দুল There লতিফ। could not be a purpose of anything except committing suicide. এই কথাগুলা বারবার বারবার প্রচার করতে হবে রেডিও টেলিভিশনে। সরকারের তরফ থেকে অ্যাডভার্টাইজিং স্লট নিতে হবে, প্রচারের স্লট নিয়ে প্রতিদিন এটাকে হ্যামার আউট করতে হবে। স্টপ দিস। এইটা আমার কথা হলো যে ওই যে বলেন যে যারাই করে তারাই পাওয়া যাচ্ছে মুসলমান, কিন্তু মুসলমান নামে মুসলমান, কিন্তু আপনি এই জিনিসটা এরা কোনোদিন কেউ দেখাইতে পারবে না যে আমাদের ধর্মের কোনো জায়গায় লেখা আছে নিরীহ মানুষজনকে বোম মেরে ফেলো। দেয়ার আর নাথিং। জি, জনাব আব্দুল লতিফ একটা সম্রাট, আমাদের একটি ফোন আছে, আমরা আবার আলোচনা আচ্ছা, করছি। ফোনের আগে আমি একটা জি। সিম্পল একটা কথা বলি আপনাকে। এই যে উনি বলেছেন যে একসাথে 17 কোটি লোককে এক হতে হবে, আমি সাপোর্ট করি। দেখেন, মুক্তিযুদ্ধ যখন আমরা করেছি 7.5 কোটি বাঙালি ছিল, তখন কিন্তু আমরা এইরকমভাবে ইউনাইটেড ছিলাম, কোথায় কোনো রাজাকার থাকলে আমরা দেখাই দিতাম। এখন আমাদের 17 কোটিকে এক হইতে হবে, দেখাইতে হবে এই সন্ত্রাস, একে ধরো। তখনই দেশ ঠিক হয়ে যাবে। কারণ এটা যদি আমরা না করি, আমরা নিজেদেরই ক্ষতি হবে। আমাদের দেশ একটা আরেকটা হচ্ছে যে উদ্বুদ্ধকরণ, ওইটা right. পাশাপাশি প্রত্যেককে বলতে হবে রাইট। যে দেখো এই কাজটা খারাপ, জি। কোরআনে নাই, হাদিসে জি, নাই। আমরা একটু কোরআনে ফোনটা নাই, নিয়ে হাদিসে আসি। নাই, হ্যাঁ। দর্শক, সালাম আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি ব্রঞ্জ থেকে কাদির বলছি। জি, কাদের ভাই একটু জোরে বলুন। আমার প্রশ্ন ডক্টর মাসুদ সাহেবকে আমি করতে চাচ্ছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে কিছুদিন আগে রাষ্ট্রপতি যে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে। আমার মনে হয় নির্বাচন সংক্রান্ত যে বাংলাদেশের যে নিবন্ধন আইন আছে, সেই নিবন্ধন আইনের যে ত্রুটি আছে, ওই ত্রুটিগুলো আসলে পূর্বে সংশোধন করা উচিত। কারণ সবাইকে যদি রাজনীতি করতে দেওয়া হয়, সবার জন্য মনে করেন স্বাধীনতা বিরোধীদের যদি রাজনীতি করতে দেওয়া হয়ে যায়, তাহলে তো ওরা সবসময় শব্দবেশী হিসাবে রাজনীতিতে ঢুকবে, কিন্তু কাদের ভাই, আপনার প্রশ্নটি সব করুন। বিশৃঙ্খলায় করতে থাকবে। তাই ওই নিবন্ধের মধ্যে যারা বঙ্গবন্ধুকে মানবে না, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলবে না, ওই ধরনের কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা, ওইটাই আমার প্রশ্ন জনাব মাসুদ সাহেবের। জি, আপনার আপনাকে সম্মানিত অনেক ধন্যবাদ। দর্শক, আপনার প্রস্তুতির জন্য অসম্ভব ধন্যবাদ। বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসাবে স্বীকার করবে না, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করবে না, তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। বাংলাদেশের রাজনীতি করার অধিকার তারা রাখে না। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি না দিবে, বা যারা মুক্তিযুদ্ধকে স্বীকৃতি না দিবে, আমরা মুক্তিযোদ্ধা, কখনোই তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। তারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, যারা বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে স্বীকার করেনি, অনেকেই কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে মন্ত্রীও হয়েছিলেন। ওই দিন এখন আর নাই। এখন দিন হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে তোমরা বিশ্বাস করো, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করো, সবাই তোমরা রাজনীতি করতে পারবে, এতে কোনো আপত্তি নাই, 100টা দল থাকুক। ধন্যবাদ দর্শক। জি, যদিও এটা আমাদের আলোচনার একটু বাইরের প্রশ্ন, তারপরও জনাব আব্দুল লতিফ সম্রাট, আপনি যদি আমাদের এই দর্শকের প্রশ্নটাকে আমি একটু address সবসময় করেন। বিশ্বাস করি যে একটা গণতান্ত্রিক দেশের চরিত্র হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দেশ পরিচালিত হওয়া উচিত। যেমন আপনারা শুনে আশ্চর্য হবেন যে এখানে কু ক্লান নামে একটা দল আছে, কে যারা পরিষ্কারভাবে বলে যে এটা সাদাদের দেশ, কালো থাকতে পারবে না, ইন্ডিয়া থাকতে পারবে না, টার্ক থাকতে পারবে না, ইভেন ইহুদিরাও থাকতে পারবে না। এটা একেবারে চূড়ান্ত একটা রেসিস্ট, কিন্তু তারা নিবন্ধিত একটা রাজনৈতিক দল এই দেশে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হইল, কিছুদিন আগে আপনি দেখছেন অরুন্ধতী মুখার্জি ইন্ডিয়ায় একটা বই লিখছে গান্ধীকে নিয়ে। গান্ধীকে তো তারা বাপুজি বলে, জাতির পিতা বলে, কিন্তু তাকে সমালোচনা করে, চূড়ান্ত সমালোচনা করে একটা বই লিখছে তার নারী ঘনিষ্ঠতা এই সমস্ত নিয়ে, এবং মানে তার ইভেন রেসিস্ট কমেন্টের জন্য তাকে সমালোচনা করছে। আমি মনে করি কোনো মানুষ কখনোই, বিশেষ করে যারা পাবলিক ফিগার,
তারা কখনো আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেন না। এটা করলে তাইলে আমাদের দেশে যেমন গণতান্ত্রিক পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না রেখে এটার নাম রাখা উচিত অটোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু এইখানে একটা কথা বলতে হবে, সেটা হলো যে বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস, এর আন্দোলন, এর সংগ্রাম, এর সমস্ত কিছু রেখে বঙ্গবন্ধুকে অসম্মান করে কোনো কথা বলাটা কোনোভাবে কাম্য না, কখনোই কাম্য না। কিন্তু আমি বলছি যে প্রত্যেকের মত প্রকাশ যতক্ষণ পর্যন্ত সেটা রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা অবশ্যই করতে দেওয়া উচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। যেমন আমি যদি মনে করি যে স্বাধীনতার পরে 3 বছর বঙ্গবন্ধুর শাসনামলে অনেক অন্যায় হয়েছে, সেটা আমি মনে করতেই পারি, শাসনকালে একটা মানুষ ভুল করতে পারে। এটা নিয়ে কাউকে বলা যাবে না যে সে শেখ মুজিবের সমালোচনা করছে অতএব তারা রাজনীতি করার কোনো অধিকার নাই, তা না। কিন্তু আমি বলছি যে কখনোই অপ্রয়োজনীয়ভাবে এবং সুদীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা, সংগ্রামের ইতিহাস, ত্যাগ তিতিক্ষা, এগুলাকে ডাইরেক্ট অস্বীকার করার যে প্রবণতা, সেটার থেকে সবাইকে সরে বেরিয়ে আসতে আসতে হবে, একটা টলারেন্ট লেভেলে সবাইকে থাকতে হবে। জনাব আব্দুল লতিফ চৌধুরী, সম্রাট, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি, আমাদের আরেকটি দর্শক আছে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। আসসালামু আলাইকুম। জি, শুনছি। যে আমি জিয়ারা চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। আমি যে ডক্টর আব্দুল লতিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। উনি যে বললেন যে উনি যে প্রশ্নের আনসারে বলেন যে আগের যে ভাই প্রশ্ন করলেন, ওনার উত্তরে উনি বললেন যে যারা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুকে সে জাতির জনক মানবে না, তারা ওই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারপরে ওই যে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা, তারা ওইখানে কোনো রাজনীতি করতে পারবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি বর্তমান আওয়ামী লীগ তৈরি করেছে, ওটা কোনো সময় ছিল না। আর অন্যান্য ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, ৭.৫ কোটি বাঙালি যুদ্ধ করে। আপনার কথাটা কেটে যাচ্ছে, আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নেন আপা। জি, আমি আমার আব্দুল লতিফ ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখলাম যে উনি যে বললেন যে বঙ্গবন্ধুরে যে জাতির জনক বলবে না, তার রাজনীতি করা কোনো অধিকার নাই। জি, হ্যাঁ, আসলে আপনার প্রশ্নটি বোধহয় ডক্টর মাসুদুল হাসানের ধন্যবাদ, কাছে ধন্যবাদ আপনার কাছে সম্মানিত দর্শক। জি না, আমার প্রশ্ন রয়েছে। উনি আবার সম্মানিত একটা কথা দর্শক, ধন্যবাদ বলেছেন, আপনার কাছে। উনি আরেকটা প্রশ্ন বলেছেন, কথা বলেছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারাই দেশে রাজনীতি করতে পারবে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা, তারা ওই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ৭.৫ কোটি বাঙালি মুক্তিযোদ্ধা ছিল। যারা যুদ্ধ করেছে রঙ্গানঙ্গনে, তারাই যোদ্ধা। যারা গড়ে থাকছে, নিজের আত্মরক্ষা করছে, তারাও যোদ্ধা। এভরিবডি ইজ মুক্তিযোদ্ধা। এই মাত্র এই সময়ে, এখন বর্তমান সরকারের সময় তারা ওই পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি আলাদা করেছে। তুমি কে মুক্তিযুদ্ধটাকে দুভাগ করার? কোন সময় পারবে না, যতদিন ক্ষমতায় আছো ততদিনই বলবে, তারপরে আর বলতে পারবে না ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা উত্তরে চলে যাচ্ছি। আমি এখন ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাকে প্রশ্ন করার জন্য। আমি বলেছি, আর আপনি কিন্তু নিজেই বিভক্তি আর পক্ষে বলতেছেন। আমি বলেছি বঙ্গবন্ধুকে যারা বিশ্বাস করবে না জাতির জনক হিসাবে, স্বীকার করবে না, এবং যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবে না, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আমি পক্ষে আর বিপক্ষে বলি নাই। আমি বলেছি মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করবে না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাবাকে আমার সামনে মেরে ফেলা হয়েছে, আমাকে বলা হয়েছে বল শেখ মুজিব তেরা ফাদার হ্যায়, বল তো কাফের কা বাচ্চা হ্যায়, আমার সামনে আমার বাপ মারা গেছে। সুতরাং বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে প্রত্যেককে স্বীকার করতেই হবে যে বাংলাদেশে আছে, এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে। মুক্তিযুদ্ধকে যে বিশ্বাস করবে না, সে বাংলাদেশে রাজনীতি করার অধিকার কোনো নাই। আমি পক্ষে আর বিপক্ষে কিন্তু বলিনি। মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে বলে কোনো কথা নাই। মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করলে বাংলাদেশ কিভাবে হলো? আপনি আমেরিকা এসে কথা বলছেন, আমি আমেরিকা এসে কথা বলতেছি, কি কথা বলেন আপনি? এই কথা আপনি ভুলে যান। মুক্তিযুদ্ধের আর বলেন যে ক্ষমতায়, ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধে আজকে শেখ হাসিনা ক্ষমতা না থাকুক, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসেবে বিশ্বাস করে, তারা ক্ষমতায় থাকবে। আমি বিপক্ষে আর পক্ষে বলিনি।
একটু আগেই আমার আব্দুল লতিফ সম্রাট সুন্দর করে উনি বুঝিয়ে দিয়েছেন, তারপরে আপনি এই কথাটা বলার প্রশ্নটা করা ঠিক ডক্টর না। মাসুদুল হাসান, না, এখানে আমি একটা জিনিস বারবার যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো যে আমাদের যে 9 মাসের অত্যন্ত কষ্টার্জিত লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং একটা সশস্ত্র সংগ্রামের ফলে যে বাংলাদেশের অভ্যুদয়, এইটাকে তো অস্বীকার করা মানে হইতেছে যে পৃথিবীকে অস্বীকার করা, চাঁদ সূর্য অস্বীকার করা, এই বাস্তবতা কিন্তু কেউ অস্বীকার করার কোনো সুযোগই নাই। থ্যাংক ইউ। এটা নিয়ে তো কোনো কথাই নাই, না এটা তো থ্যাংক ইউরও কিছু না, আমাকে থ্যাংক দেওয়ার কিছু নাই। কিন্তু আমি যেই কথাটা বারবার বলতেছি যে আমাদের যারা অত্যন্ত সম্মানিত রাজনীতিবিদ যারা ছিলেন এবং যারা আমাদের এই জাতির জন্য অনেক কিছু করছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি আবারও বলতেছি যে কোনো রাজনীতিবিদ, কোনো পাবলিক ফিগার কখনোই কখনোই আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারেই না, Right. প্রশ্নই ওঠে না। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। হাতে একদম সময় নিয়ে আপনাদের এই শেষ আলোচনায় আমার একটা কনসেপ্ট মনে পড়ে গেছে, সাইমুলাক্রা বদলিলার্ডের একটা কনসেপ্ট, Right. এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি। হয়তো আমরা রিয়ালিটিকে সেভাবে উপস্থাপন করতে পারছি না বলে বিভিন্ন মানুষের এই মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে এখানে বোধহয় আমাদের একটা ব্যর্থতা রয়ে গেছে। না, মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে কোনো কথা নাই, না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবে, যেটা জি। উনিও বলেছে আমিও বলেছি, পক্ষে বিপক্ষের কোনো শক্তি নাই। এটা যারা বলে পক্ষে বিপক্ষে, আই ডোন্ট সাপোর্ট দেম, আই সাপোর্ট একটা কথাই যেটা উনিও বলেছে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে সবাইকে এবং বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে বিশ্বাস সেটাই করতে ডক্টর তোমরা পারি মাসুদুল করো, হাসান। দ্যাটস ইট। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা ডক্টর বলি না। মাসুদুল হাসান আমি- পক্ষে বিপক্ষের এই রেটরিকটা যেটা রয়ে গেছে সেটা একটু সমস্যা হয়তো তৈরি করছে। এইটা উনি যে প্রশ্নকর্তা করছে ওনার একটা কনসেপ্টের কারণ আছে, সেটা অবশ্য আমাদেরকে ভাবতে হবে। সেটা হলো কি, আমাদের দেশে কিন্তু একটা ট্রেডিশন শুরু হয়েছে, এই জন্যই হয়তো প্রশ্নকর্তা এই প্রশ্ন করছে যে আমার সাথে মতে মিলে না সে আর মুক্তিযোদ্ধা নাই। বিপক্ষে, yes. মুক্তিযোদ্ধা না হয়, সে সেটাই। মুক্তিযোদ্ধা বীর বিক্রমও যদি হয় তাইলে তার খেতাব কেড়ে নেওয়া হচ্ছে। যদি সে বঙ্গবীর কাদের সিদ্দিকী হয় তাকে রাজাকার খেতাব দেওয়া হইতেছে। মানে আমি বলছি যে এই যে মুক্তিযুদ্ধের দুটি জিনিস খুব ডেঞ্জারাস হয়ে দাঁড়াইছে এখন বাংলাদেশে, যেটা হলো চেতনা, কোনো কিছু যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, ওদের চেতনা নাই। আর 2 নম্বর হইতেছে যে পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, এইভাবে জাতিকে বিভক্ত করা যাবে না। বাস্তবতা হইতেছে যে আজকে যেই জিনিসটা করা হইতেছে সেটা হইলো যারাই করতেছে এর খুব বাজে একটা ইম্প্যাক্ট পরবর্তীকালে অবশ্যই পড়বে। সেটা হইলো জাতিকে কোনো অবস্থাতে দ্বিধাবিভক্ত রেখে জাতির সার্বিক উন্নয়ন হয় না। আজকে আমি ক্ষমতায় থাকার স্বার্থে বা ক্ষমতায় আরোহণের স্বার্থে জাতিকে কোনো রকম ব্র্যান্ডিং করে যখন আমি 2 ভাগে বিভক্ত করে দিতে যাব, তখন সার্বিকভাবে রাষ্ট্র, জাতি এবং সেই জাতির সত্তা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। যে আমাদের হাতে আজকে আর একদম সময় নেই, আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আপনি জনাব আব্দুল লতিফ সম্রাট এবং ডক্টর মাসুদুল হাসান, আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য আজকে ধন্যবাদ অনেক আপনাদেরকে ধন্যবাদ। আমন্ত্রণ করার জন্য, ধন্যবাদ দর্শকবৃন্দের জন্য, ধন্যবাদ দর্শক, আশা করি- ধন্যবাদ ডক্টর মাসুদ, ধন্যবাদ। জি, দর্শক, আজকে আমরা অনেক ধরনের আলোচনা শুনেছি। তার মধ্যে দুজন বক্তাই বলেছেন যে গণযোগাযোগ স্ট্র্যাটেজিটাই এই অনেক কিছুকে উদ্বুদ্ধ করা উচিত, যেগুলো হয়তো আমাদের কনসেপ্টগুলোকে একদম ক্লিয়ার করে দিতে পারে। আশা করি যে আমাদের যারা প্রবীণ নেতা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা সবাই সেদিকে মনোযোগ দিবেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস এবং সঠিক চিন্তা ভাবনা নিয়ে তৈরি হতে পারে এবং কেউ জঙ্গিবাদে কিংবা অন্য কোনো এক্সট্রিমিজমের মধ্যে না জড়ায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনার সাথে আগামীকাল আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।